বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পরিসংখ্যানের ক নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে। তাহলে আজকে আমরা দেখব পরিসংখ্যানে ক নাম্বার প্রশ্নের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের আলোচনা আজকে করব। প্রথমে আসি ক নম্বরে যেগুলো থাকে। আমরা যদি দেখি ক নম্বরে কিছু নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারগুলো তোমাকে বলা হবে যে মধ্যক নির্ণয় করো। এক দেখে নিচ্ছি আমরা। তাহলে এখানে এলোমেলো কিছু নাম্বার থাকতে পারে, যেমন 7, 9, 4, 10, 11, 5, 6, 12, 8, 15 এরকম জোড় সংখ্যক আকারে কিছু সংখ্যা থাকবে এবং বলা হবে যে এত এর মধ্যক নির্ণয় করো, এর মধ্যক নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকবে। তাহলে এটার মধ্যক আমরা কিভাবে বের করব? সর্বপ্রথমে আমরা যে কাজটি করব, এই নম্বরগুলোকে আমরা প্রথমে সাজায় লিখব। প্রথমে আমরা ছোট থেকে বড় আকারে সাজায় লিখব। তাহলে কিভাবে লিখব আমরা? তাহলে আমাদের সর্বনিম্ন আছে, এখানে দেখেছি 4, 4-এর পরে কত আছে 5। আমি ক নাম্বার দিলাম, তাহলে নাম্বারগুলোকে আমি যদি লিখি, তাহলে নম্বরগুলো প্রথমে আমরা লিখব, নম্বরগুলোকে সাজিয়ে পাই। নম্বরগুলোকে সাজিয়ে পাই। তাহলে নাম্বারগুলোকে আমি সাজাচ্ছি। প্রথমে হচ্ছে 4, 5, 6, 4 লেখা হলো, 5 লেখা হলো, 4, 5, 6, তারপরে 7, 8, 9, 10 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, তারপরে 11 দেখতে পাচ্ছি, 11, তারপরে 12, তারপরে দেখতে পাচ্ছি এখানে 15। আমরা যদি দেখি, এখন দেখি, তাহলে এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আমরা লিখছি কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে ঠিক আছে, আমাদের কিন্তু সাজানো হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা সহজে যদি আমরা উত্তরটা আমরা কিন্তু অঙ্ক না করে কিন্তু আমরা উত্তরটা পেতে পারি। কিভাবে? দেখো, এখান থেকে 1, 2, 3, 4, এই মুখে 4টা বাদ দিলাম। এই সাইড থেকে আমরা যদি 4টা বাদ দিই, তাহলে ডান সাইড থেকে আমি 4টা বাদ দিলাম, বাম সাইড থেকে 4টা বাদ দিলাম। বাদ দেওয়ার পর মাঝখানে কে থাকলো? 8 আর 9। তাহলে 8 আর 9-এর মাঝখানে কত আছে? বলে 8.5 আছে। আমরা সেটা কিভাবে পাবো? 8 আর 9-এর মাঝখানে কি আছে? 8 আর 9-এর মাঝখানে আছে, দেখো, আমরা যদি এটাকে 2 যোগ করে নিই, 17। 17-র অর্ধেক কত হয়? 17-র অর্ধেক হচ্ছে 8.5 হয়, অর্থাৎ 8.5 হবে। তাহলে এর মাঝখানে 8 এবং 9-এর মাঝখানে হচ্ছে 8.5 আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি 8.5। অর্থাৎ 8 আর 9-এর মাঝখানে আছে 8.5, আমরা যদি ধরি তাহলে 8.5। এই 8.5 আছে, আমরা কিন্তু অ্যান্সার দ্রুত না করে বের করতে পারবো। কিন্তু আমাদের যেহেতু এখানে ক নম্বরের প্রশ্ন থাকবে 2 মার্ক, তাহলে সরাসরি আমরা আর বের করতে পারছি না। এটাকে আমরা যদি থাকে, তাহলে এখানে n সমান সমান এখন লিখবো। এখানে আমরা গুণে দেখলাম যে এখানে n সমান সমান 10, অর্থাৎ কয়টি আছে আমরা দেখে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টি সংখ্যা আছে। তাহলে n এর মান, অর্থাৎ যতগুলো সংখ্যা হবে সেটা হচ্ছে n এর মান। তাহলে অতএব এখন আমরা মধ্য কিভাবে পাবো? যেহেতু nটা কি? যা জোর। আমি যদি এখানে লিখে নিই যা জোর, আর যদি জোর হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যকটা কিভাবে হবে? দেখো, অতএব মধ্যক সমান সমান আমাদের এখানে আমরা যদি দেখি, মধ্যকের যদি দেখি, তাহলে n/2 তম পদ, কারণ n 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে তম পদ। আমি এখানে প্লাস দিয়ে লিখতে পারি, যেহেতু পরে লিখতে হবে। প্লাস কি? n/2 প্লাস 1 তম পদ, ব্র্যাকেট দিতে হবে, তম পদ। এখন কথা হলো যে n/2 এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সূত্র, তাহলে ভাগ আবার 2, তাহলে n/2, তাহলে n এর মান কত? আমরা যদি দেখি, n এর মান এখানে 10, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তম পদ, যোগ n/2 প্লাস 1 মানে কি? তাহলে 10/2 যোগ 1, তাহলে তম পদ। এখন ডিভাইডেড হচ্ছে কত? 2। এখন 10 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5তম পদ।
এটা যদি 5তম প্রথম পদ যদি 5 হয় তাহলে পরেরটা অবশ্যই তার চাইতে এক বেশি হবে। 5 আর 1 কত হবে 6, তাহলে 6তম পদ, 5তম পদ আর একটা হচ্ছে 6তম পদ, ভাগ হচ্ছে 2। এখন আমি গুণে দেখবো যে আমার 5 নম্বর পদ কত। দেখো 1 2 3 4 5, এই 5 নম্বর পদ হচ্ছে 8 আর হচ্ছে 6তম পদ হচ্ছে 9। তাহলে এখন এখানে আমরা লিখে দিব, তাহলে 8 যোগ 9 ভাগ 2, তাহলে কত হচ্ছে 17। 17কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলে 8.5 হবে। তাহলে এই জোরের ক্ষেত্রে আমরা মধ্যকটা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যদি এলোমেলো কিছু সংখ্যা দেওয়া থাকে তার ক নাম্বারে তোমাদের বলতে পারে মধ্যক নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমরা প্রথমে নম্বরগুলোকে সাজাবো, সাজানোর পরে আমরা গুণে দেখব কত, যে সংখ্যাগুলো গুণে যতগুলো হবে সেটা হবে এনের মান। এখন যদি জোর হয় তাহলে সেই ক্ষেত্রে মধ্যক হবে এইভাবে, অর্থাৎ মাঝখানে কিন্তু 2 জন থাকবে, অর্থাৎ এইদিকে 4টা বাদ এইদিকে 4টা বাদ দিলে মাঝখানে কিন্তু 2 জন থাকবে। তাহলে ওই দুটোর মাঝখানে যে সংখ্যাটি হবে সেটা অর্থাৎ মধ্যক হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে 10 হোক আমরা 2 দ্বারা ভাগ করলে 5 হয়, এখানে 10 হোক 2 দ্বারা ভাগ করে তার সাথে এক বেশি, তাহলে 1 2 3 4 5তম পদ আর একটা কি এটা 6তম পদ। তাহলে জোরের ক্ষেত্রে যেটা একেবারে মাঝখানে সেটার সাথে আরও একটা 1 যোগ করে যেটা হবে সেইতম পদ। এখন গুণে দেখলাম হচ্ছে 8 আর 9 আছে, তাহলে এই 5তম পদ মানে 8, এখানে গুণে দেখো 1 2 3 4 5, 5তম পদে 8 আর 6তম পদে আছে 9, 8 আর 9 17কে 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের 8.5 আসে। এখানেও কিন্তু আমরা একেবারে কাজ করে করতে পারি, এখানে এই দুইটা লাইন না করে আমরা একবারে লিখতে পারি 8.5। এই দুইটা লাইনকে আমরা কি বাদ দিয়ে আমরা একেবারে এই লাইনটাতে একেবারে উত্তর নিয়ে আসতে পারি, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে ক্যালকুলেটর আমরা পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা নিয়ম দেখে নিলাম, ক নাম্বারে থাকে কি মধ্যক নির্ণয় করো, কিছু এলোমেলো সংখ্যা দিয়ে বলবে যে মধ্যক নির্ণয় করো। এরপরে ক নাম্বার আর কি কি থাকবে আমরা সেটা দেখবো এখন। তাহলে আমরা এখন এই ক্ষেত্রে যদি বেজোড় সংখ্যক হতো তাহলে কি করতাম, তাহলে বেজোড় সংখ্যক যদি থাকে তাহলে আসলে সাধারণত কিন্তু বেজোড় সংখ্যক দেবে না, এখানে তোমাদের সাধারণত জোড় সংখ্যাগুলোই দেবে। তাই আমি নাম্বারগুলোকে একটু সাজাই লিখেছি। প্রথমে ধরো 2 4 6 8 9 10 12 এরকমভাবে কিছু নাম্বার দেওয়া থাকলে 1 2 3 4 5 6 7, এখানে কয়টা দেওয়া আছে 7টা। তাহলে এবার কিন্তু বেজোড়, যদি বেজোড় হয় তাহলে কিন্তু n সমান সমান কত দেখেছি 1 2 3 4 5 6 7, তাহলে 7 n সমান সমান 7 যা কি বিজোড়। আর বিজোড় যদি হয় তাহলে অবশ্যই দেখো আমি যদি দেখি এই মুখে 3টা এই মুখে 3টা মাঝখানে আছে 8, তাহলে মধ্য কিন্তু আমার 8, তাহলে বিজোড় হলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো। এখন কথা হলো যেহেতু অঙ্কের মাধ্যমে তাহলে কিভাবে করব, তাহলে এই নাম্বারগুলোকে আমরা প্রথমে সাজায় লিখবো, ধরে নিলাম এরকমভাবে এলোমেলো ছিল আমরা এখানে সাজায় লিখলাম, সাজানো লেখানোর পর এখানে দেখলাম যে n সমান সমান 7 যা বিজোড়। যদি বিজোড় হয় তাহলে মধ্যক হবে অবশ্যই, এখানে কিন্তু আর 2 পদ হবে না, তাহলে মধ্যক সমান কি হবে বলে এনক তো 2 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায় কি শতক না, তাহলে কি করতে হবে n এর সাথে আগে যোগ 1 করে নিয়ে আগে জোর করে নিতে হবে, তাহলে কি হবে ডিভাইডেড 2, তাহলে 2 দ্বারা ভাগ বলে সাথে সাথে 1 যোগ করলে 2 দ্বারা ভাগ করা যাবে তম পদ। এখানে কিন্তু বেশি বড় না, এটা একটাই বিজোড়ের ক্ষেত্রে একটাই, তাহলে কত 7 যোগ 1 কত হয় 2 তম পদ, তাহলে কত 8 ভাগ 2 কত হয় 8 ভাগ 2 মানে তম পদ সমান সমান কি 4তম পদ। এখন 4তম পদে কত আছে গুণে দেখো তো 1 2 3 এই যে 4 নম্বর পদে আছে 8, তাহলে আমাদের মধ্যক হচ্ছে হলো 8 তম পদ না, এই পর্যন্ত তম পদ লিখবো আমরা, ডট ডট না দিয়ে তম পদে লিখবো, তম পদ আমরা কিন্তু তম পদে লিখবো। তাহলে জোরেরটাও দেখে নিলাম আমরা, বেজোরেরটাও দেখে নিলাম। বেজোরের ক্ষেত্রে কিন্তু কি আমরা যেহেতু শতক 1 দ্বারা 2 দ্বারা ভাগ করা যায় না সেই জন্য আমরা এনের সাথে আগে 1 যোগ করে নিব, নিয়ে তারপরে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা দুটাই জোর বেজোর দুটাই দেখে নিলাম, কিন্তু বেজোরেরটা থাকবে না, তোমাদের যদি তা দেওয়া থাকে তাহলে জোরেরটাই দেওয়া থাকবে, অর্থাৎ দুটার মাঝখানে যেটা বের করতে হয় সেটা করতে হবে। এরপরে আসি আমি, দেখো এখানে একটা ছক দেওয়া থাকবে, ক নাম্বারে যে কাজগুলো তোমাকে করতে হবে পরিসংখ্যানে আমরা সবসময় ভালো করে শোনো, ক নাম্বারে আমরা সবসময় ছকের ক্ষেত্রে আমরা সবসময় ছকেরটাকে করার চিন্তা ভাবনা করব, যেটা অনেক সময় দেখবা যে 50 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে বা 60 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে এলোমেলোভাবে দেওয়া আছে, ওই অঙ্কগুলো না করাই সবচাইতে ভালো, কারণ ওই অঙ্কগুলোতে যদি তুমি একবার আটকে যাও তাহলে কিন্তু আর তুমি সহজে মিলাতে পারবে না, আর সময় লাগবে বেশি, কারণ পরিসংখ্যানে তোমার যত অল্প সময়ের মধ্যে করতে পারো, এটা সহজ অধ্যায় কিন্তু সময় লাগে কিন্তু অনেক বেশি, কাজ করতে হয় বেশি যার কারণে সময় বেশি লাগে। এখন এখানে কি কি থাকতে পারে, এখন দেখো এখানে লেখা আছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, এটির আছে গণ
সংখ্যা, তাহলে গণসংখ্যা আছে। শ্রেণী ব্যাপ্তিটা কি বলে 21 থেকে আছে ধরো 25, তারপরে ধরো কি 26 থেকে আছে 30, 31 থেকে আছে ধরো 35, তারপরে 36 থেকে আছে 40, 41 থেকে আছে 45, আর 46 থেকে আছে 50। আমি এখানে কয়েকটা সংখ্যা দিচ্ছি, 1 2 3 4 6, আমি আর একটা দিচ্ছি 51 থেকে 55। এই সংখ্যাগুলো দেওয়া আছে, আর গণসংখ্যা দেওয়া আছে। ধরো এখানে যে কোনো কিছু থাকতে পারে, ধরে নিলাম এখানে 5, এখানে 7, এখানে 12, এখানে 15, এখানে ধরো 6, এখানে 9, এখানে ধরো 6, এখানে 4। যাই হোক আমি গুণে দেখলাম না, এরকম একটা দেওয়া থাকবে এবং বলা হবে যে এখানে তোমার ক নাম্বারে যে প্রশ্নটি থাকবে এটা সরাসরি ক নাম্বারে এটাই দিয়ে রাখবে, দিয়ে এখন বলবে যে ক্রমযোজিত গুণসংখ্যা সারণী তৈরি করো। কি প্রশ্ন থাকবে যে এই ছকটা দিয়ে বলা হবে যে ক্রমযোজিত গুণসংখ্যার সারণী তৈরি করো, সারণী তৈরি করো, গণসংখ্যার সারণী তৈরি, ক্রমযোজিত। এখন ক্রম, আমরা একটা জিনিস মনে রাখবো, ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে একের পর এক, আর যোজিত মানে হচ্ছে যোগ। তাহলে একের পর এক যোগ করে যে জিনিস পাওয়া যায় সেটাকে বলবো আমরা ক্রমযোজিত। এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী, তাহলে ক্রমযোজিত মানে হচ্ছে ক্রম মানে একের পর এক পর্যায়ক্রমে, যোজিত মানে যোগ করা। তাহলে আমরা একের পর এক যোগ করে আমরা এই সারণীটা তৈরি করব। তাহলে আমাদের কলাম কয়টা হবে বলে 3টা তৈরি করতে হবে। তাহলে আমি 3টা কলাম এখন তৈরি করেছি। এখানে ক নাম্বারের উত্তর ধরো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে এই 3টা, প্রথমে আমাদের বাংলা থাকবে শ্রেণী কি, শ্রেণী ব্যাপ্তি, তারপরে থাকবে গণসংখ্যা, তারপরে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আসি আমাদের, এখন এই সংখ্যাগুলো আমরা এখন লিখব, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি বরাবর শ্রেণী ব্যাপ্তি লিখবো, ওটাকে আমরা উলম্বভাবে লিখবো। ওখানে দেওয়া আছে সারি আকারে, আমরা এখানে লিখবো আমরা কলাম আকারে, এটা আমরা কলাম আকারে লিখব। এখন দেখি এখানে আছে কত বলে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55। এখন যদি 51 থেকে 55, এখন 5, 7, 12, 15, 9, 6, 4। এখন এইগুলো আমরা ক্রমযোজিত, অর্থাৎ পর্যায়ক্রমে, যোজিত মানে যোগ, পর্যায়ক্রমে একের পর এক আমরা যোগ করব। তাহলে প্রথম কিন্তু যা আছে, প্রথমে কত আছে 5ই হবে। এবার আসি আমরা এই 5-এর সাথে এই দ্বিতীয় ঘরে যেটা আছে এই 7টা যোগ করে আমরা পরবর্তী ঘরে লিখব। এখন দুইটা ভাবে লেখা যায়, এই 5 আছে আর এখানকার 7 যোগ 7 5 12, এভাবে লেখা যায়। আর এভাবে না লিখে এখন আমরা একবারই 12 লিখতে পারি। তাহলে কি ঠিক আছে, তাহলে আমরা 12 লিখলাম। এবার কত 12-র সাথে এই 12 যোগ হলে তাহলে কত হলো, এখানকার এই 12-র সাথে এই 12 যোগ হয়ে কত হবে 12 দুগুণ 24। এবার 24-এর সাথে এই 24-এর সাথে এই যে এই কানির ঘরের সাথে যোগ হবে, 24 আর 15 39, 24 5 4 9 3 39, 39-এর 9 কত হবে, 39 আর 9 48, আর 6 কত হয় 54, 54। তাহলে 54 আর 4 কত হয় 58। এখন আসলে কিন্তু 58 দেওয়া থাকে না, সাধারণত দেখবা 60 বা 70 এরকম ধরনের মিল করে দেওয়া থাকে। তাহলে আমি যদি 70 মিল করতে চাই তাহলে একটু যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু হবে। এখানে যদি আমি একটা 1 বৃদ্ধি করে দিই, আর এখানে যদি আমি 10 করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আবার একটু কারেকশন করে নিই, তাহলে 24 এখান থেকে একটু কারেকশন করে নিচ্ছে আমাদের, তাহলে 60-এ একবারে 60 মিল করে দিলাম। তাহলে 24 আর 16 কত হচ্ছে 30,
না 40, কত হচ্ছে 6 4 10, তাহলে 40, 40 হচ্ছে, 40 আর 10 কত হয় 50, 50 আর 6 56, 56 আর 4 60। তাহলে ক্রমযোজিত গুণসংখ্যা সারণী এরকমভাবে কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখলাম দুইটা কি কাজ দেখে নিলাম, যে ক নম্বরে দুই ধরনের আমরা দেখলাম এখন পর্যন্ত। আমরা দেখলাম প্রথমে দেখলাম হচ্ছে মধ্যক নির্ণয়, তারপরে দেখলাম হচ্ছে ক্রমযোজিত গুণসংখ্যার সারণী। এটা স্বতন্ত্রভাবে কিন্তু একটা ছক আকারে দিয়ে বলবে যে আর মধ্যক ক্রমযোজিত গুণসংখ্যার সারণী তৈরি করো, এটা ক নম্বরে থাকতে পারে। এরপরে আসি আমরা তাহলে দেখে নিলাম ক নম্বরের দুইটা কাজ। এর পরবর্তীতে আমরা আরেকটি দেখব ক নম্বরে যে কাজগুলো থাকে সাধারণত, আমরা সেই কাজগুলো এখন দেখব। দেখো এবার ক নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরো তোমার এখানে যে আমি একটা ছক ছিল, এই ছকে আমি এখানে একটু দাগাচ্ছি, একটু কি কারণে যে তোমাদের বোঝানোর জন্য আমি একটু ছোট করে একটু দাগাই নিচ্ছি। এখানে কিন্তু কি থাকতো শ্রেণী ব্যাপ্তি, এখানে শ্রেণী ব্যাপ্তি। তারপরে শ্রেণী ব্যাপ্তিটা কেমন বলে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে কি বলা হলো 51 থেকে 60, এরকম কিন্তু এটা শ্রেণী ব্যাপ্তি। এখন এই শ্রেণী ব্যাপ্তির থেকে দেখো এটা হচ্ছে আমরা বলতেছি এই 21টাকে বলা হচ্ছে আমাদের শ্রেণীর কিন্তু দুইটা সীমা আছে, একটা হচ্ছে নিম্ন সীমা, একটা হচ্ছে উচ্চ সীমা। এটাকে বলা হচ্ছে আপার লিমিট বা হায়ার লিমিট আমরা বলতে পারি। উচ্চ সীমা, আপার মানে উচ্চ, হায়ার মানে উচ্চ, আর এটাকে আমরা বলতে পারি লয়ার লিমিট অর্থাৎ নিম্ন সীমা। এখন লিমিট মানে হচ্ছে সীমা, সেই জন্য কিন্তু এই লিমিট এল দ্বারা প্রকাশ করা হয়, লয়ার লিমিট এল দ্বারা প্রকাশ করা হয়, নিম্ন সীমাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন আসি এখানে দুইটা সীমা আছে, তাহলে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এখন এই শ্রেণীর যে আমরা যেটা বের করি, শ্রেণীর কি বের করি আমরা মধ্যমান। দেখো শ্রেণীর মধ্যমান কিভাবে বের করি আমরা, সাধারণত শ্রেণীর মধ্যমানটা বের করি এগুলো আমরা যখন অঙ্কগুলো করব, আমরা ক নম্বরে কাজ করছি তো যার কারণে একটু হয়তো বা আমরা একটু দেখে নিচ্ছি আগে, পরবর্তীতে যখন সৃজনশীল খ এবং গ করব তখন আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। এখন দেখো 21 আর 30 যোগ করলাম, যোগ করার পর 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমরা মধ্যমান পাবো। অথবা দেখো আমি একটু দেখেছি 21, তারপর কত 22, 23, আমি যদি একটু লিখি, দেখো 21 থেকে কত পর্যন্ত 30 পর্যন্ত আছে, তাই দেখো 24, 25, 26, 27, কত 28, 29, 30। আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে মধ্যক বের করা দেখেছিলাম, সেখানে কিন্তু যদি দেখি দেখো এখানে যে শ্রেণীর মধ্যমানটা আছে আমি ক্যালকুলেটর ব্যবহার না করেও কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে দেখো এখান থেকে 3টা 4টা বাদ দিলাম, এই সাইড থেকে 4টা বাদ দিলাম, 1 2 3 4, এই সাইড থেকে 4টা বাদ দিলাম, তাহলে মাঝখানে কয়টা থাকলো, মাঝখানে 2টা, তাহলে 25 আর 26-এর মাঝখানে কত আছে বলে তোমরা জানো যে 25.5 আছে, একটু আগে কিন্তু আমরা করছিলাম, তাহলে 25.5 আছে, তাহলে শ্রেণীর মধ্যমান কত এটা 25.5। এখন ব্যবধানটা কত আছে দেখো, শ্রেণী ব্যবধান যেটা এইচ এর মান আমরা যেটা বলি সেটা কত আছে 40 থেকে যদি 30 বাদ দাও, এই আসলে বিয়োগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু আসলে অনেক সময় কিন্তু দেখি যে অনেক সময় কিন্তু গুনি হাতে গুনি যে 21 থেকে গুনি 21 22 23 24 25 26 27 28 29 30, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবধান কিন্তু 10, 21 থেকে গুনলে কিন্তু 10 হয়, কিন্তু আরেকটা ক্ষেত্রে কিন্তু তোমার গুণে কিন্তু তখন সেই ক্ষেত্রে মিলবে না, দেখবা তখন কিন্তু মিলবে না। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি কি, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এই 40 থেকে এই 30টা মাইনাস করবো আমরা, তাহলে এইচ মানে কি 40 মাইনাস 30 করলে কত হয়, তাহলে হচ্ছে 10, এখানে ব্যবধান পেলাম 10। কিন্তু এখানে যদি থাকে দেখো এখানে যদি থাকে যেখান থেকে শুরু হলো সেখান থেকে যদি শুরু হয়, মানে যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হলো, কিন্তু এখানে 30-এ শেষ আছে আবার 30 থেকে শুরু আছে, তুমি এখান থেকে দেখো 20 থেকে 30 লিখছে, 30 থেকে 40 লিখছে। এখন কথা হলো এদের ক্ষেত্রে তোমার ব্যবধান তাহলে কত হবে বলো তো দেখি, তোমার কিন্তু গুণে যদি দেখো তাহলে ব্যবধান কিন্তু তোমার 11 হবে, কিন্তু আমরা গুণে যদি দেখি দেখো 20-এর থেকে 20 21 22 23 24 25 26 27 28 29 30, ব্যবধান কত হচ্ছে এখানে কিন্তু এইচ এর মান কিন্তু দেখো আসছে কত
আমরা যদি গুণে দেখি তাহলে ব্যবধান আসবে হচ্ছে তোমার দেখো 11 আসবে। কত আসবে? 11 আসবে। কিন্তু আমাদের কিন্তু এখন কথা হলো যে তুমি যদি এই 40 থেকে 30 বিয়োগ করো তাহলে কিন্তু ভুল হবে না, সবসময় কি 10 হবে। কিন্তু এমনি যদি হাতে গুনো 20 থেকে 30, দেখো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 11 হচ্ছে। এখান থেকে 20 থেকে গুনলে কিন্তু 30 পর্যন্ত গেলে আমার কিন্তু 11 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ব্যবধান কি 11 হবে? না, 11 হবে না, 10 হবে। কারণ আমাদের এইচের মানটা আমি একটা কথা বলছি যে এইচের মানটা সবসময় ঠিক হবে যদি তোমরা কি করো, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করো। দ্বিতীয় পদটার থেকে যদি এটার থেকে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে যদি অপরের শ্রেণীটা বিয়োগ করো, যেমন এই 30 থেকে বিয়োগ 20, 40 থেকে বিয়োগ 30, তাহলে কিন্তু 10ই আসবে। এখানে কিন্তু ব্যবধান যদিও হাত দিয়ে গুণে আমরা দেখতে পাচ্ছি 11, কিন্তু এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা একটু দেখে নিলাম সবসময়, তাহলে এইচের মানটা আমরা কিভাবে বের করব সেটা কিন্তু দেখে নিলাম আমরা কিভাবে পেতে পারি। তাহলে এখানে কত ছিল? 21 থেকে 30, 31 থেকে ছিল 40, 41 থেকে ছিল 50, 51 থেকে ছিল হচ্ছে 60। এখন এটি 25.5, তারপরে কত হবে? 35.5, তারপরে 45.5, তারপরে কত হবে? 55.5। আমরা একটু দেখে নিলাম শ্রেণীর মধ্যমানটা কীভাবে। তাহলে এটা আর এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পাবো। আবার ক্যালকুলেটরে না করে আমরা এরকমভাবে লিখেও কিন্তু মধ্যমান বের করতে পারি। এখন আসি তোমাদের ক নম্বরে যে কাজটা থাকবে। এখন প্রশ্ন থাকে দেখবা ক নম্বরে আছে যে শ্রেণীর মধ্যমান দেওয়া থাকবে। এখন কথা হলো যে শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করলাম? দেখো তো মধ্যমানটা আমরা কিভাবে বের করলাম? মধ্যমান তাহলে কি করছি বলো তো? 21 যোগ করছি। তাহলে 21 মানে কি? নিম্ন সীমা। কি? নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা, আর তার সাথে যোগ করছে কি? উচ্চ সীমা। নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, তাকে আবার 2 দ্বারা কি করছি? আমরা ভাগ করছি। তাহলে মধ্যমান পেতে গেলে আমার এই সূত্রটার প্রয়োজন কিন্তু। তাহলে মধ্যমান সমান কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2, তাহলে আমি মধ্যমান পাবো। কিন্তু এখানে যে প্রশ্নটি থাকবে শ্রেণীর মধ্যমান হচ্ছে ধরো 68 এরকম থাকবে, 68 দিয়ে রাখলো, মধ্যমান 68, এবং শ্রেণীর মধ্যমান 68, এবং শ্রেণীর আরেকটা দেওয়া থাকলো শ্রেণীর নিম্ন সীমা দিয়ে রাখলো। নিম্ন সীমা হচ্ছে 65। কত? 65। তোমাকে এখন বলা হলো উচ্চ সীমা কত। দেখো এখানে কোনটা দিয়ে রাখছে? শ্রেণীর মধ্যমান দিয়ে রাখছে, শ্রেণীর নিম্ন সীমা দিয়ে রাখছে। তোমাকে এখন প্রশ্নে বলা হলো যে এত হলে শ্রেণীর নিম্ন সীমা কত, শ্রেণীর উচ্চ সীমা কত। এখন তোমার এটা বের করতে হবে। দেখো প্রশ্ন এখন কি বলছে ক নাম্বারে। তাহলে আমরা যে কাজগুলো দেখে নিলাম সেখান থেকে কিন্তু আমাদের এই কাজগুলো বের হবে। দেখো শ্রেণীর মধ্যমান দিয়ে রাখছে, শ্রেণীর নিম্ন সীমা দিয়ে রাখছে, শ্রেণীর উচ্চ সীমা কত, এই প্রশ্নগুলো কিন্তু ক নাম্বারে থাকে। তাহলে কিভাবে আমরা উচ্চ সীমা বের করব? দেখো আমি যদি এই সূত্রতেই যদি বসে দিই তাহলে আমি কিন্তু যার মান আছে সেখানে বসে দিব, তারপরে যার মান নেই সেটা বের হবে। দেখো এখানে কি আছে? মধ্যমানের সূত্র কি? তাহলে আমি এখন মধ্যমান লিখেছি। আমরা জানি কি? মধ্যমান সমান সমান শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা। শ্রেণী না লিখলেও অত শর্টকাটে নিম্ন সীমা। আর যদি সৃজনশীলের জন্য লেখায় ভালো মনে হয়, সৃজনশীল হলে তাহলে লিখবো আমরা শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চ সীমা ভাগ কত? 2। এখন আমরা বসে দিচ্ছি। দেখো কার মান দেওয়া আছে এখানে। দেখো মধ্যমান কত আছে? 68, আর শ্রেণীর নিম্ন সীমা দেওয়া আছে কিন্তু। দেখো নিম্ন সীমা দেওয়া আছে, উচ্চ সীমা বের করতে হবে। নিম্ন সীমা কত? 65। এখন যোগ কি? উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা ভাগ কত? 2। এখন বলো তো এই 2টা যদি বাম পাশে আসে তাহলে 2টা আসে এই 68-এর সাথে কি হবে? 68-এর সাথে কিন্তু গুণ হবে। তাহলে 68 গুণন 2, তাহলে 68 গুণন 2 সমান সমান কি? 65 প্লাস শ্রেণীর উচ্চ সীমা। এখন আমরা 68-কে 2 দ্বারা গুণ করলে কত হয় একটু দেখে নিই। 8 2 16, 6 হাতে থাকে 1, 6 2 12, 1 13, 136 হলো।
তাহলে 8 দুগুণ 16, হাত থেকে 6 12 কে 13। এখন কত হলো যে 65 প্লাস শ্রেণীর উচ্চসীমা, এখন আমরা যদি 65কে এই পাশে মাইনাস পার করি তাহলে কিন্তু প্লাস আছে, এই পাশে এলে মাইনাস হবে। তাহলে 136 মাইনাস 65 সমান কত হবে বলে শ্রেণীর উচ্চসীমা। তাহলে আমাদের দেখো উচ্চসীমা বের হয়ে যাবে। এখন আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কিন্তু অতএব শ্রেণীর উচ্চসীমা আমরা পেয়ে যাব। অতএব কি শ্রেণীর উচ্চসীমা, তাহলে 65 থেকে বাদ দিয়ে আমরা ডান সাইডে লিখবো 5। তাহলে কত হচ্ছে 1, 6 হলে 13 হবে, 7 হলে হাত থেকে 1, তাহলে এই 71 আমরা পেয়ে গেলাম কত উচ্চসীমা 71। তাহলে উচ্চসীমা 71। এখন এরকম ভাবে তোমার যে কোনোটা চাইতে পারে। এখানে কি চাইতে পারে উচ্চসীমা, দেখো শ্রেণীর মধ্যমান তো তোমাদেরকে চাবে না, মধ্যমান তো আমরা জানি যে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। তোমার এখানে যে প্রশ্নটি চাইতে পারে, উত্তর চাইতে পারে, সেটা হচ্ছে তোমার কি চাবে যে নিম্ন সীমা অথবা উচ্চসীমা। এই শ্রেণীর উচ্চসীমা চাইছে, আরেকটা তোমার নিম্ন সীমা চাইতে পারে। তাহলে ওই একই কাজই, অর্থাৎ আমরা যার মান থাকবে সেখানে বসে দেওয়ার পর অপরটা রেখে অপরটাকে এ পাশে গুণ করে 2 দ্বারা গুণ করে। এখন আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত কি পেলাম, দেখো এখানে 2 যায় কার সাথে গুণ হলো, মধ্যমানের সাথে গুণ হলো। আর যেটা দেওয়া থাকে তাহলে এমসিকিউ এর জন্য আমরা কিন্তু এত কিছু লেখার সুযোগ আছে না। তখন এমসিকিউ এর জন্য কি করব, দেখো এমসিকিউ এর জন্য এত চিন্তা ভাবনা করার সুযোগ নাই, আমরা কিন্তু শর্টকাটে উত্তর করব। মধ্যমান যেটা যদি দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু এমসিকিউ এর জন্য যদি হয় তাহলে মধ্যমানের সাথে তুমি 2 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ হবে। আর ওই 65 যেটা দেওয়া থাকবে নিম্ন সীমা দেওয়া থাক আর উচ্চ সীমা দেওয়া থাক সেটা এর সাথে বিয়োগ হবে। তাহলে মধ্যমানের সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে 8 দুগুণ 16, 6 হাত থেকে 1, 6 দুগুণ 12, 1 13, 136 হবে, বিয়োগ হবে কত 65। আমরা শর্টকাটে করার চিন্তা ভাবনা করব, তখন কত হবে তাহলে বলে 1 হবে, তারপরে 7 71 হবে। তাহলে আমরা এইভাবে করব। তাহলে যদি এমসিকিউ এর জন্য হয় তাহলে কি করব, আমরা মধ্যমানের সাথে আমরা 2 গুণ করে নিব, 2 দ্বারা গুণ করার পর নিম্নসীমা দেওয়া থাকলে নিম্নসীমা বিয়োগ করব, আর যদি উচ্চসীমা দেওয়া থাকে তাহলে উচ্চসীমা বিয়োগ করব। যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে অপরটা আমাদের তাহলে বের হয়ে যাবে। নিম্নসীমা দেওয়া থাকলে উচ্চসীমা বের হবে, আর উচ্চসীমা দেওয়া থাকলে আমাদের নিম্নসীমাটা বের হয়ে যাবে। এখন আসি আমাদের যে প্রশ্নগুলো থাকে, দেখো এবার এরকম একটা ছক আমরা যদি দেখি, এরকম একটা ছক দেওয়া থাকে 50 জন শিক্ষার্থীর, বা সেটার থেকে আমাদের বিচ্যুতি বের করতে বলতে পারে, সেই কাজটা একটু দেখে নিই। দেখো এরকম একটা ছক দেওয়া থাকলো, এই ছকের ভেতরে কি কি থাকবে, শ্রেণী ব্যবধান থাকবে, শ্রেণী ব্যবধান থাকবে, আর এখানে কি থাকবে গণসংখ্যা। এখানে শ্রেণী ব্যবধান বা কি থাকবে গণসংখ্যা। এখন আসি শ্রেণী ব্যবধানটা আমি লিখেছি 1 2 3 4 5 6, আমি আরেকটা দিচ্ছি না, এখানে আরেকটা আমি দিয়ে নিলাম, 7টা দিয়ে নিলাম। তাহলে দেখো এরকম থাকবে 5 7 12, তারপরে কত 15, একটু আগে যেটা দিয়েছিলাম সেটা সেই রকমই দেওয়ার চিন্তা ভাবনা করেছি না। এখানে 16 লিখছিলাম মনে হয়, 16, এখানে 16 10, আর এখানে লিখছিলাম হচ্ছে কত 7 5 12 12 24 আর 16, 24 আর 16 40, আর 10 50 50, আর 6 এখানে 4। তাহলে আমাদের 60 জন শিক্ষার্থীর এখানে নাম্বারটা দেওয়া আছে। এখন এখানে শ্রেণী ব্যবধানটা বিভিন্ন রকমের থাকে, ধরো থাকতে পারে 21 থেকে কত 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে কত 70, 71 থেকে কত 80, 81 থেকে 90, এরকমভাবে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তিটা বা ব্যবধানটা এরকম দেওয়া আছে। এখন তোমাদেরকে এখন প্রশ্ন করতে পারে কি, দেখো এখানে বলা হতে পারে যে তাহলে এখানে কি কি হতে পারে, এখানে বলতে পারে যে চতুর্থ শ্রেণীকে অনুমিত গড় ধরে ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো। কি বলতে পারে যে অনুমিত গড়, তাহলে অনুমিত গড়টা ধরে সাথে কোন শ্রেণীকে বলে চতুর্থ শ্রেণীকে, এখন উল্লেখ থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, তোমাকে সরাসরি বললো ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, এরকম একটা ছক দেওয়া থাকবে, তাকে তোমাকে এখন বলা হলো যে ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো।
তাহলে ষষ্ঠ শ্রেণী বা বলতে পারে যে দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, বা তৃতীয় শ্রেণীর বা পঞ্চম শ্রেণীর বা সপ্তম শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, এরকম যে কোনো শ্রেণীর বলতে পারে। তাহলে এটার ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখন কথা হলো যে অনুমিত গড় কোনটাকে ধরতে বলছে। তোমাকে এখন অনুমিত গড় তোমার দেওয়া থাক আর না দেওয়া থাক, ধরতে বলুক আর না বলুক, এখানে কিন্তু প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। প্রশ্নে কিন্তু সব সময় যে বলেই দেবে যে তা কিন্তু নয়, অনেক সময় বলে দেয় যে ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, তখন কিন্তু তোমাকে অনুমিত গড়টা ধরতে হবে। এই অনুমিত গড়কে আমরা বলি এ দ্বারা প্রকাশ করি। আমরা অনুমিত গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এখন তোমাদেরকে আমি জাস্ট এটাকে আমি একটু যদি সারণী আকারে তৈরি করে তোমাদেরকে যদি বুঝিয়ে দিই, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এইভাবে বুঝে দেওয়া যাবে। তবে অনুমিত গড় কীভাবে পাবো, ভালো করে শোনো। আমরা অনেক সময় দেখতে পারি, অনেক অঙ্কে যায় দেখতে পাবো যে বড় গণসংখ্যা বড় আমরা কিন্তু জিরো ধরি, বিচ্যুতি জিরো ধরি। এটা কিন্তু সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, একটা অঙ্ক আছে, সেটার ক্ষেত্রে কিন্তু ওই সংখ্যা যেটা বড় আছে সেটা কিন্তু গণসংখ্যা আমরা যদি জিরো না ধরেও কিন্তু হতে পারে। তাহলে সবসময় যে ওই বড় সংখ্যা বরাবরই যে জিরো হবে বা বিচ্যুতি জিরো হবে এটা কিন্তু নাও হতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আরেক কিছু কিছু অঙ্ক আছে যেটাতে তোমার বিচ্যুতি এই বড় সংখ্যা বরাবর জিরো নাও হতে পারে। এখন আসি বিচ্যুতি, আমরা অনুমিত গড় এর মানটা বলতে কি বুঝাচ্ছি, এর মানটা আমরা আসলে কিভাবে পাবো। এখন আসি এর মানটা কিভাবে পাওয়া যায়। অনুমিত গড়, এটাকে বলা হয় অনুমিত গড় বা অনুমিত শ্রেণীর মধ্যমান। কি কি বলা যাবে তাহলে? অনুমিত গড়, অনুমিত গড়, অনুমিত গড়কে এ ধরা যাবে। তারপরে অনুমিত শ্রেণীর মধ্যমান, অনুমিত শ্রেণীর মধ্যমান। তাহলে এর কতগুলো নাম আমরা দেখতে পাচ্ছি? অনুমিত গড়, তারপরে কি অনুমিত শ্রেণীর মধ্যমান, আরেকটা হচ্ছে মধ্যমানের মধ্যমান, এটাকে বলা হচ্ছে মধ্যমানেরই মধ্যমান। এই তিনটা নাম আমরা একে বলতেছি, অনুমিত গড়, অনুমিত শ্রেণীর মধ্যমান, মধ্যমানের মধ্যমান। তাহলে এই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কি ধরা হচ্ছে? এ ধরা হচ্ছে, প্রত্যেকটা কি এ ধরা হচ্ছে। তাহলে এখন কথা হলো যে এর মানটা আমরা কিভাবে অরিজিনালি আমরা কিভাবে পাবো? এই অরিজিনালি যদি আমরা দেখি, আসলে সাধারণত কিন্তু আমরা যতগুলো ক্লাস দেখছি বা দেখি, সাধারণত বেশিরভাগই আমরা কি বুঝি যে এই 16 বরাবর যেটা আছে সেটাতে যে মধ্যমান আছে সেটাকে আমরা ধরে নিই, কিন্তু বড় গণসংখ্যা বরাবর। কিন্তু অনেক সময় আমি যে কথাটি বললাম সেটা কিন্তু নাও হতে পারে। এখন যাই হোক, এর মানটা আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে, দেখো অরিজিনালি পাবো হচ্ছে এখান থেকে একটু দেখো, সর্বপ্রথমে কত দ্বারা শুরু হচ্ছে? তাহলে 21 থেকে শুরু আছে, আর শেষে যা কত শেষ হয়েছে? 90। তাহলে এই দুটাকে আমি যোগ করে নিব সহজে এর মানটা বোঝার জন্য যে কোনটাতে এটা আছে, কোন শ্রেণীতে এ আছে, আমরা একটু দেখে নিই। দেখো তাহলে কি 21 আর যোগ ভাগ 2 দ্বারা ভাগ করব। দেখো কত হচ্ছে? 111 ভাগ 2, 111কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 150 55.5, 55 110 আর 1 অর্ধেক হাফ, তাহলে 55.5। এখন কথা হলো এই 55.5 কোথায় আছে? দেখো এই 55.5টা এই শ্রেণীর মধ্যে অবস্থান করেছে, 51 থেকে 60-এর মধ্যে অবস্থান করেছে। এটাতে কিন্তু পেয়ে গেলাম আমরা, তাহলে এটাতে পেয়ে গেলাম। তাহলে এখন কথা হলো এই 55.5ই হচ্ছে আমার এর মান। তাহলে আমরা কিভাবে পেলাম? এখানে সর্বপ্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার সাথে আমরা সর্বশেষ যে সংখ্যাটি আছে, তাহলে প্রথম সংখ্যা শ্রেণী ব্যবধানের যে প্রথম সংখ্যা এবং শ্রেণী ব্যবধানের যে সর্বশেষ সংখ্যা, এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা অনুমিত গড়ের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা খুঁজে পাবো। তাহলে কোন শ্রেণীতে আছে এবং সেই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অনুমিত শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে 51 আমাদের কত আছে? দেখো 55.5, এটা যেটা আছে সেটা হচ্ছে এই যে 51 আর 60, এই 51 আর 60-এর মাঝখানে এখন আমরা যেটা পাচ্ছি এটা কিভাবে পেলাম? তাহলে এখন দেখো বলে 51 যোগ 60 তাকে 2 দ্বারা ভাগ করলে ওই 55.5 হয়। তাহলে এই শ্রেণীতে আমার অনুমিত শ্রেণী আছে। এখন এটা হচ্ছে এর মান কত? এর মান কিন্তু 55.5 এর মান। এখন এটা তো আছে কত আছে? এটার মাঝখানে কত আছে? এটা তো আছে হচ্ছে এটা হচ্ছে কত? 25.5, এটার মাঝখানে শ্রেণীর মধ্যমানগুলো দেখেছি। এটার কত আছে? 35.5, এটার কত আছে? 45.5,
আর এটাতে আছে হচ্ছে আমরা দেখতে পেলাম যে 55.5, 65.5, 75.5, তারপরে কত 85.5। এখন কথা হলো যে এগুলো সবগুলো এক্স আই এর মান, সবগুলো কার মান? এক্স আই এর মান, সবগুলো এক্স আই এর মান। এটাও এক্স আই এর মান, 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 সবগুলো কিন্তু এক্স আই এর মান। এক্স আইটা কি বলা হয়? মধ্যমান। মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। তবে সবগুলো এক্স আই এর মান, কিন্তু এর মান শুধু একটা। কোনটা? সেটা হচ্ছে কিন্তু এই যে এটা শুধু এক্স আই এর মানও আবার এর মানও। এই 55.5 এক্স আই এর মানও আবার এর মানও। এর মান কিন্তু শুধু একটাই হবে, এর মান কিন্তু সবগুলো হবে না, এর মান শুধু একটা। এখন তোমাকে যে প্রশ্নটা করা হবে, এখন বলা হবে যে ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো। এখন প্রশ্নে যদি বলতে পারে যে চতুর্থ শ্রেণীতে অনুমিত গড় ধরে 1 2 3 4, চতুর্থ শ্রেণীতে অনুমিত গড় মানে এ ধরে ষষ্ঠ শ্রেণী, পঞ্চম ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো। এই শ্রেণীর বিচ্যুতি আমাকে নির্ণয় করতে বলছে। এখন কিভাবে বের করব? তাহলে দেখো, তাহলে আমি লিখেছি ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি। ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি, ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি বা ধাপ বিচ্যুতি বলা হয়। ধাপ লিখলে হবে, সমস্যা নাই। বিচ্যুতি লেখা থাকে, অনেক সময় ধাপ বিচ্যুতিও লেখা থাকে, যেটা থাকবে আমরা সেটা লিখবো। ধাপ লেখা থাকলে ধাপ বিচ্যুতি লিখবো। এখন আসি আমাদের ধাপ বিচ্যুতি। বিচ্যুতির সূত্র কি? আমাদের শুরুটা কি দেওয়া আছে বলো তো? বলে এক্স আই দিয়ে শুরু আছে। তাহলে অনেক সময় আমাদের কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে এক্স আই আগে হবে না এ আগে হবে। তাহলে আমরা এটা কনফিউশন। এখন কথা বলো যে আগে কে আছে? বলে আগে এক্স আই আছে, তাহলে এক্স আই আগে লেখো। তাহলে এক্স আই মাইনাস কি? বলে এ ডিভাইডেড এইচ। এটা হচ্ছে তোমার বিচ্যুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। ইউআই বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করি। তাহলে ইউআই এর ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি, তাহলে আমরা এখানে বের করতে পারবো। তাহলে এক্স আই এর মান কত? দেখো ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি, এক্স আই এর মান কত? এক্স আই এর মান হচ্ছে দেখো এক্স আই এর মান ষষ্ঠ শ্রেণীর, কোন শ্রেণীতে? এক্স আই এর মান কত? ষষ্ঠ শ্রেণীতে 1 2 3 4 5 6, ষষ্ঠ শ্রেণীতে এক্স আই এর মান হচ্ছে 75। তাহলে 75.5 মাইনাস এর মান কত? এর মান কিন্তু সবসময় 55.5, 55.5 হবে। এখন ভাগ এইচ, এইচ এর মানটা কত? এইচ এর মানটা আমরা কিভাবে পাই বলো তো? এইচ এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 21, অর্থাৎ 40 থেকে 30 বিয়োগ করলে বা 31 থেকে 21 বাদ বিয়োগ করলে, তাহলে আমরা গুণেও কিন্তু এক্ষেত্রে গুণও পাবো। তাহলে এখানে 10 আছে, ব্যবধান এইচ এর মান আছে 10, তাহলে বসে দিলাম। এখন কত? 55 থেকে 75 থেকে 55 বিয়োগ করলে হবে কত? 20। তাহলে 20 ভাগ 10 কত হচ্ছে? সমান সমান 2। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের ষষ্ঠ শ্রেণীর ধাপ বিচ্যুতি আমরা বের করতে পারবো। এখন কথা হলো যে এখানে যদি তোমাকে বলে যে ষষ্ঠ শ্রেণীর কথা না বলে, এখানে কিন্তু প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল যে চতুর্থ শ্রেণীকে অনুমিত গড় ধরে ষষ্ঠ শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকমভাবে কাজগুলো করতে হবে। তাহলে এখানে সাইড নোটে তুমি আগে তাহলে এই মানগুলো তুমি লিখে নিতে পারো যে এক্স আই এর মান কত, এর মান কত, এইচ এর মান কত, সাইডে তুমি লিখে নিতে পারো। এক্স আই এর মান কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এক্স আই এর মান কত? ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এক্স আই এর মান 65.5, ষষ্ঠ শ্রেণীতে 75.5, এরকমভাবে কিন্তু বের করে নিতে পারো। এখন প্রশ্ন এরকমও থাকতে পারে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন শ্রেণীতে? চতুর্থ শ্রেণীকে অনুমিত গড় ধরে, চতুর্থ শ্রেণীতে অনুমিত গড় ধরে। এখন যদি প্রশ্ন এরকম থাকে, সরাসরি প্রশ্ন এখন বলছে যে এই সারণী থেকে তুমি তৃতীয় শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো বা দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, সরাসরি বলে দিল। এখন কথা হলো যে তোমাকে বলা হলো যে দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো, বিচ্যুতি নির্ণয় করো। তৃতীয় শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি নির্ণয় করো। এখানে কিন্তু এর মান কোনটা ধরতে হবে সেটা কিন্তু তোমাকে নির্দেশ করে দেওয়া নাই। তাহলে এটার ক্ষেত্রে কি করব? তাহলে এটার ক্ষেত্রে আমরা বলে দিছি কি করব, আমরা বলে প্রথমে যে সংখ্যাটি থাকবে আর শেষের যে সংখ্যাটি, যেখান থেকে শুরু হয়েছে কত থেকে? 21 থেকে, শ্রেণীতে 21 থেকে শুরু হয়েছে 90 পর্যন্ত, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেখব। যোগ করে 2 দ্বারা ভাগ করে দেখলে আমরা পাবো এই চতুর্থ শ্রেণীটাই।
তাহলে এটা দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের 55 মান যেটাই আসুক না কেন এই শ্রেণীকে নির্দেশ করবে। তাহলে এখন আমরা সেই ক্ষেত্রে এখন এখানে লিখেছি ক নাম্বার দিয়ে লিখলাম, ক নাম্বার দিয়ে এখন বললাম যে এখানে এ সমান সমান হচ্ছে কত, বলে 55.5। তারপরে আমরা দেখেছি এইচ এর মান কত, ব্যবধান এখানে শ্রেণীগুলো ব্যবধান দেখতে পাচ্ছি, এইচ এর মান 10, হ্যাঁ 10। আর কোন শ্রেণী, আর তৃতীয় শ্রেণী না দ্বিতীয় কথা বলছে এখানে দ্বিতীয়, তাহলে প্রথম দ্বিতীয় শ্রেণীতে এক্স এর মান কত, দ্বিতীয় শ্রেণীতে দুই লেখা অন্তস্থ লিখলে দ্বিতীয় শ্রেণীতে এক্স আই কত, দ্বিতীয় শ্রেণীতে এক্স আই হচ্ছে 35.5। এখন আমরা লিখেছি বিচ্যুতি। এখন দেখো বিচ্যুতি কি, ইউআই বিচ্যুতি ইউআই সমান সমান দেখো আমরা কি জানি, এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ। এক্স আইয়ের মান কত, এক্স আইয়ের মান পেলাম হচ্ছে 35.5 মাইনাস এর মান হচ্ছে 55.5 ডিভাইডেড 10। এখন আমরা দেখি 35 থেকে 55 ডিফারেন্স হচ্ছে, তাহলে -20 হবে, -20/10, তাহলে কত হচ্ছে -2। তাহলে এখানকার আমরা দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি আমাদের 2। এখন কথা হলো এটা এমসিকিউ এর জন্য যদি হয় তাহলে কিভাবে করব আমরা, দেখো এত কিছু লেখার সময় নেই। এখন দেখো এটা তো আমরা দেখে নিলাম যে কোনো শ্রেণী, তাহলে এভাবে আমরা বিচ্যুতিগুলো বের করতে পারবো। এটা কিন্তু ক নাম্বারে থাকে। তাহলে আমরা দেখে নিলাম ক নাম্বারে কয়েকটি কাজ কি কি থাকলো, তাহলে বিচ্যুতি নির্ণয় করা, তারপরে আরও থাকতে পারে সেটা আমরা পরে দেখেছি। তার আগে এখন আসি আমরা এমসিকিউ এর জন্য কিভাবে দ্রুত করতে পারি, সেটা হচ্ছে কৌশলটা কি ভালোভাবে শোনো। এখন এটাকে আমরা যদি একটু খাড়া করি, তাহলে উলম্ব আকারে যদি দেখি তাহলে কিন্তু আমার এটা উপরের দিকে উঠেছে। তার মানে সেই ক্ষেত্রে ভালো করে দেখো, আমাদের বাম সাইড এটার কি 16 এখানে আছে, এই বাম দিকে 16 থেকে বাম দিকে যদি যাও তাহলে বাম দিকে মানে কি ঋণাত্মক মানগুলো একটু যদি আমি এরকমভাবে দাঁড়ায় আসি, দেখো এখান থেকে যেটা হবে বাম দিকে, তাহলে এই যে 12তে এটা কত নাম্বার শ্রেণী, 1 2 3 নাম্বার শ্রেণী, এখানে বাম দিকে তাহলে -1, বাম দিকে দেখো -1, তারপর এটা কত -2, এটাতে -3 বিচ্যুতি। এবার এদিকে যাও ডান দিকে 1 2 3, আর এটা কি হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা একটু শর্টকাটে আমরা দেখে নিলাম কোন শ্রেণীতে আমরা সহজে বিচ্যুতি এমসিকিউ এর জন্য কিভাবে আমরা দ্রুত সূত্র প্রয়োগ না করে বের করতে পারি। বলে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, 16 হচ্ছে মিডল পয়েন্ট, এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে 0 ধরে নিছি। 0-র পরে এখন কথা হলো বাম দিকে যাবা -1 -2 -3, যখনই ডান দিকে যাবা, ডান মানে কি শক্তি বেশি অর্থাৎ প্লাস মান 1 2 3 এরকম মানই আসবে। তাহলে আমরা দেখে নিলাম। এরপরে আসি যে ক নাম্বারে আর কি কি থাকতে পারে। ক নাম্বারে এখন যেটা থাকে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। বলা যে প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে দুটি পার্থক্য লেখো, লিখো। এখন প্রাথমিক উপাত্ত কি, আমরা আসলে প্রাথমিকটা বলতে কি বুঝি। প্রাথমিকটা হচ্ছে যে উপাত্তগুলো উৎস থেকে সরাসরি পাওয়া যায়। অর্থাৎ আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, একটা প্রতিষ্ঠানে যে আমি হেডমাস্টারকে বললাম যে স্যার আপনার ক্লাসে 10ম শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বরগুলোকে আমাকে একটু দেখান, তাহলে কিন্তু সহজে আমরা ওখানে যে ওই গণিত বিষয়ে কে কত পাইছে সেটা কিন্তু আমরা সহজে পাবো। কিন্তু আমি এখন বগুড়া ডিস্ট্রিক্টে গেলাম, তাহলে এটা সরাসরি পেলাম কিন্তু আমরা, তাহলে এটাকে আমরা প্রাথমিক উপাত্ত বলতে পারি। এবার আসছি আমি বগুড়া ডিস্ট্রিক্টে গেলাম, যার পর বললাম যে আপনার বগুড়া ডিস্ট্রিক্টের আমাকে একটু তাপমাত্রা, যে গড় তাপমাত্রা সেটাকে আমাকে একটু দেন। কিন্তু তখন সে কি করবে, অবশ্যই কিন্তু সেখান থেকে আমরা সরাসরি পাবো না। কেন পাবো না, কারণ বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো থানা আছে, গাবতলী, বিভিন্ন ধরনের থানা আছে, নন্দীগ্রাম, কাহালু, এরকম 12টা থানা আছে। তাহলে এই 12টা থানার কিন্তু নাম্বার অর্থাৎ তাপমাত্রাগুলো কিন্তু তাকে আগে নিতে হবে, নেওয়ার পর তারপরে কিন্তু সে গড় তাপমাত্রা দিতে পারবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি উৎস থেকে যে উপাত্তগুলো সরাসরি পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলবো প্রাথমিক উপাত্ত, আর যেটা সরাসরি পাওয়া যাচ্ছে না সেটাকে বলবো আমরা মাধ্যমিক উপাত্ত। তাহলে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে এখন তাহলে আমি 1 নাম্বার যদি লিখি, তাহলে সংজ্ঞা আকারে যদি লিখি, যে উপাত্ত উৎস থেকে, যে উপাত্ত আমি যদি লিখি যে উপাত্ত উৎস থেকে
সরাসরি উৎস থেকে সরাসরি পাওয়া যায় তাকে প্রাথমিক উপাত্ত বলে। প্রাথমিক উপাত্ত বলে। এক, এটারই আরেকটা যদি বলি তাহলে উদাহরণ হিসাবে আমরা তাহলে কোনো প্রতিষ্ঠানে কি মাধ্যমিক উপাত্ত, তাহলে প্রাথমিক উপাত্ত আমরা যদি দুটা লিখি তাহলে আমরা কি লিখবো? প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য নিচে লেখা হলো, লিখে আমরা কিন্তু এরকম লিখবো। তাহলে আমি প্রাথমিক উপাত্ত এটা যেটা লিখেছি সেটা হচ্ছে প্রথমে লিখেছি হচ্ছে প্রাথমিক উপাত্তে প্রাথমিক উপাত্ত নাকি প্রাথমিকটা লিখেছি, আর এরপর এগুলো লিখবো হচ্ছে মাধ্যমিকেরটা। তাহলে এখন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বলে কোনো প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের যে কোনো শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বর, যে কোনো শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বর। এক, এটা গেল আমার প্রাথমিক। এবার আসি মাধ্যমিক উপাত্ত। এবার মাধ্যমিক উপাত্তের জন্য আমরা লিখেছি, মাধ্যমিক উপাত্তের জন্য প্রথমে আমরা লিখব 1 নম্বর সংজ্ঞা, যে উপাত্ত সরাসরি উৎস থেকে সরাসরি পাওয়া যায় না। যে উপাত্ত উৎস থেকে সরাসরি পাওয়া যায় না তাকে মাধ্যমিক উপাত্ত বল। মাধ্যমিক উপাত্ত বলে। 2 নম্বর, মাধ্যমিক উপাত্ত কেমন বলে কোনো ডিস্ট্রিক্টের গড় তাপমাত্রা জানতে চাওয়া। কোনো জেলার গড় তাপমাত্রা, কোনো জেলার গড় তাপমাত্রা জানতে চাওয়া। তাহলে এটা হবে মাধ্যমিক উপাত্তের উদাহরণ, কোনো জেলার গড় তাপমাত্রা জানতে চাওয়া। বা ওই প্রতিষ্ঠানে যাই যদি আমরা বলি যে আমাদেরকে একটু গড় তাপমাত্রা যদি জানতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি তাপমাত্রাগুলো পাবো না। এটা আমরা দেখে নিলাম, এরকম থাকতে পারে ক নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকে ক নাম্বারের উত্তরগুলো দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা খ এবং গ নাম্বারের যে কাজগুলো করতে হয় সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুকে আছো তারা ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।